তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের মাস্টার ক্লাস অন ফ্লুইড ব্যালেন্স সিরিজটার মধ্যে, ঠিক আছে। আমি ডক্টর জাহানুল ফায়েদ। তো ফ্লুইডের বেসিক্যালি যে কোনো আইডিয়া অ্যাবাউট ফ্লুইড তুমি যখন আসলে পড়তে যাবা, তোমার যে আইডিয়াটা সবার প্রথমে লাগবে সেটা হলো দ্য আইডিয়া অফ টনিসিটি। হ্যাঁ, তো টনিসিটি অথবা অসমোলারিটি বেসিক্যালি সেম জিনিস। টনিসিটির সাথে যখন তোমার সল্টগুলো যুক্ত হয় তখন আসলে অসমোলারিটি টার্মটা ইউজ করে, বাট তোমরা জানবা যে টনিসিটি অ্যান্ড অসমোলারিটি বেসিক্যালি সেম। হ্যাঁ, তো আমরা যখনই ফ্লুইড দিই, আসলে আমরা ফ্লুইডটা কোথায় দিই? হ্যাঁ, আমরা ফ্লুইডটা দিই ইন্ট্রাভাস্কুলার স্পেস, ঠিক আছে। আইভিএস লিখলাম, হ্যাঁ, ইন্ট্রাভাস্কুলার স্পেস। ধরো তুমি একটা ভেইনের মধ্যে তুমি ফ্লুইড দিচ্ছ, হ্যাঁ, তাহলে তুমি একটা ইন্ট্রাভাস্কুলার মানে স্পেসে ফ্লুইডটা দিচ্ছ, ঠিক আছে। এটাকে তোমরা যখন বায়োকেমিস্ট্রি পড়ছো, আমরা জিনিসটাকে এভাবে পড়ছি যে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা এক্সট্রা সেলুলার স্পেস, এটা আর ইন্ট্রাভাস্কুলার স্পেস বেসিক্যালি সেম জিনিস, ঠিক আছে। এটা একটা জিনিস। আরেকটা হলো ইন্ট্রা সেলুলার ফ্লুইড, প্রত্যেকটা সেলের ভিতরেও ফ্লুইড আছে, এটাকে তুমি এক্সট্রা ভাস্কুলার স্পেস বলতে পারো চাইলে, ঠিক আছে। তো এই দুইটা টার্মিনোলজি আমরা হয়তো ইন্টারচেঞ্জেবলি ইউজ করবো। হ্যাঁ, এখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে আইডিয়া অফ টনিসিটি বলি, তখন আমরা জানি যে আমাদের ব্লাডের একটা নির্দিষ্ট অসমোলারিটি আছে। আমাদের ব্লাডের যে অসমোলারিটি, সেই ব্লাডের অসমোলারিটিটা আসলে কত? ব্লাডের অসমোলারিটি বলা হয় যে 280 থেকে 320 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে। এটা হলো ব্লাডের অসমোলারিটি। এটা যদিও আপার এন্ড, এই মানে রেঞ্জটার আপার এন্ড 320 দেওয়া, কিন্তু আইডিয়ালি আমরা দেখি যে 280 থেকে 300 মিলি অসমোল এর মধ্যেই আসলে ব্লাডের অসমোলারিটিটা ঘোরাফেরা করে। হ্যাঁ, তাহলে আমরা এটাই জানবো যে ব্লাডের অসমোলারিটি 280 থেকে 300 মিলি অসমোল। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যখন ফ্লুইড দিচ্ছি কোনো জায়গায়, এই আইডিয়াটা আমার জানাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যখন ফ্লুইড দিচ্ছি তখন আমি এই ইন্ট্রাভাস্কুলার স্পেসে ফ্লুইড দিচ্ছি। তো আমি যদি এমন একটা ফ্লুইড দিই যেটার অসমোলারিটি 500, ঠিক আছে, আর আমার যে সেল, প্রত্যেকটা সেলের ভিতরের অসমোলারিটি হলো 300, তখন তোমরা জানবা যে ব্লাডের ধর্ম হইল, বা এই অসমোলারিটির ধর্মটা হইল যে হাই অসমোলার যে জায়গাটা, সে পানিকে আকর্ষণ করে। তাহলে যেই জায়গাটায় অসমোলারিটি 300, সেই জায়গা থেকে যেই জায়গায় অসমোলারিটি 500, সেই জায়গায় তোমার ফ্লুইড কি হবে? চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, চলে গেলে যখন তুমি এরকম চলে যাচ্ছ, তাহলে তুমি খেয়াল করো দিস ইজ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ঠিক আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। হ্যাঁ, তাহলে সেলের ভিতরটা তখন আসলে কীরকম হয়ে যাবে? সেলের ভিতরটা তখন হয়ে যাবে ডিহাইড্রেটেড। কেন? কারণ পানি সেখান থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি এমন ফ্লুইড দাও যেটা অনেক বেশি হাইপারটনিক, তখন সে সেল থেকে পানিকে বের করে নিয়ে আসবে, কজিং সেলুলার ডিহাইড্রেশন। হ্যাঁ, তাহলে তুমি যদি অনেক বেশি হাইপারটনিক ফ্লুইড দাও, তাহলে তুমি কি করবা? সেলকে ডিহাইড্রেটেড করে ফেলবা। ওকে, আচ্ছা, এখন কথার কথা, আমি 500 মিলি অসমোল ফ্লুইড না দিয়ে আমি এমন ফ্লুইড দিলাম যেটার অসমোলারিটি 200, ঠিক আছে, যেটার অসমোলারিটি 200। তখন তুমি খেয়াল করে দেখো যে এখন কিন্তু ঘটনাটা পুরো উল্টাই গেছে। এখন সেলের ভিতরে অসমোলারিটি বেশি, তাহলে তখন সেল কি করবে? পানিকে ভেসেল থেকে নিজের মধ্যে ভিতরে ঢোকানোর চেষ্টা করবে, ঠিক আছে। অ্যান্ড দিস উইল বি দ্য ডিরেকশন অফ ফ্লো, ঠিক আছে। এবং এটা যখন হবে, ইট উইল লিড টু সেলুলার ইডিমা, ঠিক আছে, সেলটা সোয়েলিং হবে। সেলুলার ইডিমা কখন হবে? তুমি যদি অনেক বেশি হাইপোটনিক ফ্লুইড ইউজ করো, ঠিক আছে। তাহলে এই টার্মিনোলজিটা তোমাদের বোঝা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মাইটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি যদি একটা হাইপোটনিক ফ্লুইড ইউজ করি, তাহলে আমার আসলে এন্ড ফেট কি, আর আমি যদি ধরো এটা ব্লাড ভেসেল দিলাম, আর আমি যদি হাইপারটনিক মানে ফ্লুইড ইউজ করি, তাহলে আমার ফেট কি? তাহলে আইডিয়ালি আমি কখনোই পারবো না যে আমি একটা হাইপারটনিক ফ্লুইড অথবা একটা আমি হাইপোটনিক ফ্লুইড ইউজ করতে। আমি সবসময় চেষ্টা করব এমন ফ্লুইড ইউজ করতে যেটার অসমোলারিটি আমার ব্লাডের অসমোলারিটির সমান, ঠিক আছে। এই জিনিসটা যেন তোমাদের আর কখনো মিস না হয়, না ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এটা বেলি লাভের একটা চার্ট। তো বেলি লাভের চার্টে এটা আসলে তোমাদের খুব একটা লাগে না। এটা বেলি লাভের 70 কেজি একটা মানুষের অ্যাভারেজ ইনটেক আউটপুট দেখানো হয়েছে। তো এখান থেকে তোমরা যে জিনিসটা জাস্ট দেখতে পারো, আইডিয়ালি একটা মানুষের আউটপুট টোটাল হলো 2.5 লিটার, আর ইনপুট টোটাল হলো 2.5 লিটার, ঠিক আছে। এতটুকু জাস্ট দেখো, এতটুকু জাস্ট জানো যে আমরা 2.5 লিটার পানি খাই, 2.5 লিটার পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং এটা আমাদের আসলে নেট ব্যালেন্স অফ ওয়াটার। হ্যাঁ, আচ্ছা, এখন আসো টাইপ অফ ফ্লুইড। আসলে ফ্লুইড কয় রকম আছে? ফ্লুইডের আসলে অসংখ্য ক্লাসিফিকেশন আছে। তো আমরা যখন আইভি ফ্লুইড পড়বো, আমরা বেসিক্যালি 3 ধরনের ফ্লুইড পড়বো। হ্যাঁ, একটা হলো ক্রিস্টালয়েডস,
অ্যান্ড দেন দেয়ার আর কলয়েডস, ঠিক আছে। তো তোমাদের এই ক্লাসটা আসলে আমি অনেক বেশি প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করি। ক্রিস্টালয়েড ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলয়েড আসলে আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনো ইউজ করি না, হাসপাতালেও কখনো ইউজ করি না, হ্যাঁ। আচ্ছা, তাহলে কলয়েডের আসলে এক্সট্রা সুবিধা কি? কলয়েডের এক্সট্রা সুবিধা হলো সে সবসময় সেলের মধ্যে বসে থাকে, সে সবসময় মানে সেল বলতেছি ভেসেলের মধ্যে বসে থাকে। তো এটা যদি একটা রক্তনালী হয়, তুমি যদি এখানে কলয়েড দাও, ঠিক আছে, তুমি যদি এখানে কলয়েড দাও এবং এটা যদি সেল হয়, তো কলয়েডের অসমোলারিটি এমনি অনেক বেশি, সে হাইপার অসমোলার, ঠিক আছে। কিন্তু কলয়েড এই জায়গা থেকে বের হইতে পারে না, সে সবসময় পানিকে নিজের দিকে টানে। সো যার কারণে কলয়েডের ক্যাপাসিটি আছে হিউজ পরিমাণে পানিকে নিজের দিকে টানা। সো কলয়েডস আর এক্সেলেন্ট ভলিউম এক্সপ্যান্ডার্স, colloids are excellent volume expanders, but we very rarely use them, হ্যাঁ, we very rarely use them। কেন আমরা খুবই রেয়ারলি এদের ইউজ করি? কারণ এই যে এখানে যতগুলো কলয়েড দেখতেছো, তুমি মাথায় রাখবা এই সব ধরনের কলয়েড ইজ ইমিউনোজেনিক, ঠিক আছে। তো এই কলয়েড তুমি যখন ইউজ করবা, এরা বডিতে একটা ইমিউন রিয়াকশন অথবা একটা অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, ঠিক আছে। তো অ্যালার্জিক রিয়াকশন যদি করে বসে, দ্য এন্ড রেজাল্ট ইজ সেপটিক শক, কারণ এগুলো ম্যাক্সিমাম তৈরি হয়েছে বিভিন্ন ধরনের প্রসেসড ভাবে, হ্যাঁ। তো এর জন্য কলয়েডস আসলে দে আর অলমোস্ট নেভার ইউজড। এবং তোমরা যদি কেউ খুব ভালো জানতে চাও, তাহলে অনেক সময় জিজ্ঞেস করে যে কলয়েডের একটা কন্ট্রাইন্ডিকেশন বলো, দুনিয়াতে কোন জায়গায় আসলে কলয়েড ইউজ করা নিষেধ, ঠিক আছে। দুনিয়াতে কোন জায়গায় আসলে কলয়েড ইউজ করা নিষেধ? এটার অ্যান্সার হলো যে ইন কেস অফ সেপসিস অ্যান্ড ইন কেস অফ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কেন একটু জেনে রাখো। এই যে আমরা বলছি যে কলয়েডের যেহেতু তাদের মেটাবল মানে মলিকুলার ওয়েটটা বেশি, দে ক্যান নেভার লিভ দ্য ব্লাড ভেসেল, ঠিক আছে। কিন্তু ইন কেস অফ সেপসিস রোগীদের কি হয়? ইন কেস অফ সেপসিস এই ভাস্কুলার ইঞ্জুরি হয়, হ্যাঁ। তো ধর এখানে ভাস্কুলার একটা বিরাট ইঞ্জুরি হয়ে আছে, তো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যখন হয়, তখনও সেম জিনিস ঘটতে পারে। তখন কলয়েড ক্যান অ্যাকচুয়ালি লিভ দ্য ভেসেল, যেটা কখনোই হওয়ার কথা না। এবং কলয়েড যদি কোনো কারণে ইন্টারস্টিশিয়ামে বসে যায়, সে তো আর বের হয় না বা সে তো আর ভেসেলে ঢুকে না, সে ইন্টারস্টিশিয়ামে পানি টানতে থাকে এবং সে রক্তনালীকে আলটিমেটলি সে ডিহাইড্রেটেড করে ফেলে। সো রক্তনালীতে ডিহাইড্রেশন করে ফেললে তোমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম, হ্যাঁ, ভলিউম উইদিন দ্য ব্লাড ভেসেল, ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিক্রিজ করে, তখন রোগীর বিপি ফল করে, ঠিক আছে। তো ইন কেস অফ সেপসিস, ইন কেস অফ এআরডিএস, দুই ক্ষেত্রেই এআরডিএস এর এই জিনিসটা হলো লাংয়ের যে ইন্টারস্টিশিয়াম আছে সেই জায়গায় পানি জমে এবং এখানে খুব দ্রুত পালমোনারি ইডিমা ডেভেলপ করে রোগী মারাও পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো ইন কেস অফ সেপসিস এন্ড ইন কেস অফ এআরডিএস ইউ নেভার ইউজ কলয়েডস, ওকে। আচ্ছা, এখন আসো ক্রিস্টালয়েড। দুনিয়াতে মেইন ক্রিস্টালয়েড আসলে এই কয়েকটাই। তোমরা যখন পড়বা বা জানবা, মানে ক্রিস্টালয়েড বলতে এই কয়েকটা জিনিস জানবা, আর কোনো ক্রিস্টালয়েড আসলে তোমাদের জানা দরকার নেই। দুনিয়াতে সবচেয়ে কমন ক্রিস্টালয়েড ইজ নর্মাল স্যালাইন। দুই নম্বর হলো রিঙ্গার্স ল্যাকটেড সলিউশন, এটাকে আরেক নাম হলো হার্টম্যান সলিউশন। বাংলাদেশে এটাকে হার্টম্যান সলিউশন নামে পাওয়া যায়। আমেরিকায় সেম জিনিস, এটাকে রিঙ্গার্স ল্যাকটেড সলিউশন বলা হয়। দেন আসে 5% ডেক্সট্রোজ। এই 5% ডেক্সট্রোজটা, এটার সাথে আরও দুটো কথা আছে। এটা আসলে দুই রকম হইতে পারে। এটা 5% ডেক্সট্রোজ হইতে পারে 5% ডেক্সট্রোজ ইন aqua, আরেকটা হতে পারে 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, ঠিক আছে। এটা নিয়ে একটু জেনে রাখবো তোমরা। সেটা হলো যেটা 5% ডেক্সট্রোজ ইন aqua, সেটা যেটা aqua মিন্স নর্মাল পানি, এবং পানির মধ্যে কোনো লবণ থাকে না। তো পানির মধ্যে যেহেতু কোনো লবণ থাকে না, পানিটা ইজ ইউজুয়ালি হাইপোঅসমোলার, পানিটা ইজ ইউজুয়ালি হাইপোঅসমোলার। এটার সাথে যখন ডেক্সট্রোজ অ্যাড হয়, তখন ডেক্সট্রোজ এটার অসমোলারিটিকে একটু বাড়ায় দেয়। সো হাইপোঅসমোলার একটা জিনিস, এটার সাথে যখন ডেক্সট্রোজ অ্যাড হয়, সে অসমোলারিটি একটু বাড়ায় দেয়। বাড়ায় দিলে সে অ্যাজ আ হোল এটাকে আইসোটনিক বা আইসো অসমোলার করে তোলে, ঠিক আছে। এটা হলো 5% ডি এর ঘটনা, হ্যাঁ। আচ্ছা, আবার বলা আছে এই যে আইসোটনিক বানায় ফেললা, তুমি যখন এটাকে ব্লাডে মানে যখন এটা বডিতে পুশ করা হবে, যখন ঢুকে যাবে, তখন আলটিমেটলি এই যে ডেক্সট্রোজ যে পোর্শনটুকু আছে, এটা তো বডি আসলে অ্যাবজর্ভ করে ফেলে। তো বডি যখন ডেক্সট্রোজকে অ্যাবজর্ভ করে ফেলে, তখন তো আর ডেক্সট্রোজ নাই। তখন এই যে ডেক্সট্রোজ এটাকে আইসোটনিক করছিল, এই ব্যাপারটা চলে যায়, তখন ইট অনলি রিমেইনস অ্যাজ হাইপোঅসমোলার, হ্যাঁ। তাহলে এইরকম 5% ডিএনএ একটা কথা আছে যে ইট ইজ আইসোটনিক ইন ভিভো অ্যান্ড ইট ইজ হাইপোটনিক ইন ভিট্রো। এরকম একটা কথা বা এরকম একটা শব্দ শোনা যায় বা তোমরা শুনবা, ঠিক আছে। তো এটা আসলে ব্যাখ্যাটা আমি দিলাম, কিন্তু এটাও জানবা বা এটাও মাথায় রাখবা যে একটা ফ্লুইডকে বডিতে দেওয়ার পরে সে আসলে কিভাবে রিয়্যাক্ট করে, সেটার উপর ভিত্তি করে আমরা ফ্লুইডের ক্লাসিফিকেশন করি। তাহলে যদিও 5% ডিএ ভিভো মানে বডির বাইরে সে আইসোটনিক, কিন্তু বডিতে দেওয়ার পরে সে আসলে হাইপোটনিকই হয়ে যায়, ঠিক আছে। তো যার কারণে 5% ডিএকে দুনিয়ার সবাই বলে ইজ অ্যান হাইপোটনিক ফ্লুইড, ঠিক আছে।
আচ্ছা, আর 5% ডেক্সট্রোজেন নর্মাল স্যালাইন যেটা, সেটা কি, এই যেটা নর্মাল স্যালাইন সে এমনি কি, তার অসমোলাইটি কি, সে মানে আইসোটনিক। তো আইসোটনিক একটা জিনিসের সাথে তুমি একটা ডেক্সট্রোজ অ্যাড করে জিনিসটাকে হাইপারটনিক করা হয়, এবং হাইপারটনিক করার পরে যখন তুমি মানে ব্লাডে যায়, ডেক্সট্রোজ পোর্শনটুকু অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে দেখা যায় যে সে আইসোটনিক ছিল, আইসোটনিকই থাকে। তো যার কারণে 5% ডিএনএসকে আবার বলা হয় আইসোটনিক, ঠিক আছে। তাহলে এই ক্লাসিফিকেশনটা কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে এটা তোমরা একটু জানবা, ঠিক আছে। এটা দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড, দিস ইজ অল অ্যাবাউট ইট। এর বাইরে আমরা এখান থেকে আর কোনো কিছু জানবো না। আচ্ছা, তো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট এমন একটা টপিক যেটা নিয়ে আসলে দুনিয়ার কোনো বইয়ে তুমি প্রপার রেফারেন্স পাবে না। হ্যাঁ, আমাকে কয়েকদিন আগে একজন স্যার জিজ্ঞেস করতেছিলেন যে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে আসলে কী ফ্লুইড দেওয়া উচিত। তো অনেকগুলো বললাম, স্যার দেখলাম ডিএ শুনতে চাইছিল। হ্যাঁ, এখন আমরা তো এত ডিএ দিয়ে অভ্যস্ত না, আমি নামটা বলি নেই, বাট স্যার বললো তুই তো বই পড়িস নি। পরে দেখলাম যে আসলে বইয়ে এই কথাটা লেখা আছে কিনা। তো এটা বেলিলাভের 27th এডিশন, চ্যাপ্টারটার নাম হলো পেরি অপারেটিভ কেয়ার, 281 নম্বর পেজ, ঠিক আছে। ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন নিয়ে বেলিলাভের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা খুলবা, এখানে কিছু মজার কথা লেখা আছে, ঠিক আছে। সেটা হলো একটা মানুষের ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কত, এটা বেলিলাভ কি বলছে, ঠিক আছে। এটা বেলিলাভ বলছে একটা মানুষের ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট হলো 30 to 40 মিলিলিটার পার কেজি। হ্যাঁ, তাহলে এটা তুমি জানবা যে একটা মানুষকে অ্যাকচুয়ালি ফ্লুইড দিতে হয় 30 to 40 মিলিলিটার পার কেজি। এখন তুমি যদি বলো যে ভাই একটা 70 কেজি লোককে আসলে আমি তাহলে ফ্লুইড কতটুকু দিব, হ্যাঁ, তো ইন কেস অফ 70 কেজি তুমি যদি রেঞ্জটা হও, এই 70 কেজিতে ধরো তুমি 2100 ml থেকে শুরু করে 2800 ml পর্যন্ত ফ্লুইড দিতে পারবা। আমরা প্র্যাকটিস করি প্রায় 3 লিটার ফ্লুইড আমরা দেওয়ার প্র্যাকটিস করি, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হলো এই যে ভাইয়া সব কিছু রেঞ্জে আসলে দেওয়াটা কেন, রেঞ্জে দেওয়ার উদ্দেশ্যটা হলো যে ধরো তুমি শীতকালে একজনকে ফ্লুইড দিবা আর এখন গরমকালে ফ্লুইড দিবা, তো দুটো তো আসলে অবভিয়াসলি সেম না। যখন শীতকালে দিচ্ছ রোগীর ইনসেন্সিবল লসটা কম, রোগী ঘামে কম, তো তখন তুমি এই রেঞ্জের লোয়ার লিমিটটা ইউজ করতে পারো। কিন্তু যখন গরমকালে ফ্লুইড দিচ্ছ, তো ঢাকা মেডিকেলের মতো ওয়ার্ডে যেখানে কোনো এসি নাই, ফ্যান ঠিক মতো কাজ করে না, তখন তো ইউ মাস্ট গিভ দ্য হাইয়েস্ট রেঞ্জ অফ ফ্লুইড। হ্যাঁ, তখন তুমি এটার আপার লিমিটটা ইউজ করবা, ঠিক আছে। তো এর জন্য আসলে রেঞ্জটা স্যাররা দিয়ে দিচ্ছেন, বা বেলিলাভের জন্য রেঞ্জটার কথা বলা যে কোনটার কোন রেঞ্জ ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা চমৎকার লাইন বেলিলাভের, এই লাইনটা আসলে তোমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, এখান থেকে আর কিছু আসলে লাগে না, বেলিলাভে একটা ক্লাসিফিকেশন দেওয়া যে কোন ফ্লুইডের কম্পোজিশন কি, এটা একটু জেনে রাখবা। বেলিলাভের এই চারটা ভুল, হ্যাঁ, মানে হার্টম্যান অ্যান্ড নর্মাল সাইন ইজ ওকে, ডেক্সট্রোজে যা লিখছে সেটা আসলে ভুল, ঠিক আছে। এটা একটু জেনে রাখবা, এটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আসো কম্পোজিশন অফ আইভি ফ্লুইডস। তো আইভি ফ্লুইড দেওয়া নিয়ে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে ভাই আমি আইভি ফ্লুইড দিয়ে কোনোদিন কাউকে মারতে পারবো না। তো যেহেতু আমি আইভি ফ্লুইড দিয়ে কাউকে কোনোদিন মারতে পারবো না, তো আইভি ফ্লুইডের মধ্যে ইফ আই এম এভার কনফিউজড আই ক্যান চুজ হোয়াট এভার আইভি ফ্লুইড আই ওয়ান্ট, এটাতে আসলে কোনো হ্যাম্পারি করে না, ঠিক আছে। এই জিনিসটা তোমরা ভালো মতো জেনে নিবা যে ইফ ইউর এভার ইন ডাউট যে ভাইয়া একটা রোগী ঝামেলা হচ্ছে, আমি কী দিব আমি জানি না, ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ এনিথিং, মানে অলমোস্ট এনিথিং ওয়ার্কস, ঠিক আছে। ওকে, এখন আসো, তোমাকে খুব ভালো করে এই জিনিসটা জানতে হবে যে ভাই আমি কোনটা কোথায় অ্যাকচুয়ালি দিব, এবং তার থেকেও বড় কথা আমি কোনটাকে কোথায় দিব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্ট ইজ হার্টম্যান সলিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে হার্টম্যান সলিউশন আসলে আমরা কোথায় কোথায় দিই। হার্টম্যান সলিউশনকে একটা টার্ম বলে যে ইট ইজ দ্য রিসাসিটেশন ফ্লুইড, ইট ইজ দি রিসাসিটেশন ফ্লুইড। হ্যাঁ, এই টার্মটা তোমরা জানছো, এবং তোমরা এটাও জানছো যে ভাইয়া শকের ক্ষেত্রে দ্য অনলি ফ্লুইড অফ চয়েস ইজ হার্টম্যান সলিউশন। তাহলে অ্যান্সার ইজ ওয়াই। আমি এখানে একটা চার্ট দেখাইছি, যে চার্টে আইডিয়াল ফ্লুইডগুলোর কম্পোজিশন আছে। সো ইফ ইউ লুক অ্যাট ইট ভেরি কেয়ারফুলি, তুমি একটা ভালো জিনিস দেখবা, সেটা হলো যে এই সবগুলো ফ্লুইডের মধ্যে এখানে আসলে দেয় নাই, তোমাদের যদি একটু ইয়ের ফ্লুইডটা দেয়, মানে ইয়ের চার্টটা দেখাই, বেলিলাভের চার্টটা, তাহলে আউট অফ অল অফ দিস একমাত্র ল্যাকটেট কন্টেইনিং ফ্লুইড হলো হার্টম্যান সলিউশন, একমাত্র ল্যাকটেট কন্টেইনিং ফ্লুইড, ঠিক আছে। তাহলে হার্টম্যান সলিউশনের দ্য ট্রু স্পেশালিটি অফ হার্টম্যান সলিউশন ইজ ইট কন্টেইনস ল্যাকটেট, ইট কন্টেইনস ল্যাকটেট, ঠিক আছে। আচ্ছা, যেহেতু হার্টম্যান সলিউশন ল্যাকটেট আছে, এই ল্যাকটেটটা গেটস কনভার্টেড টু বাইকার্বনেট ইন দ্য লিভার, ঠিক আছে। আচ্ছা, এই ল্যাকটেটটা লিভারে যায় এবং এটা বাইকার্বনেটে কনভার্ট হয়। এবং তোমরা জানো বডি যে কোনো ইস্কেমিক কন্ডিশন বা শকে যখন যায়, শক ইজ বেসিক্যালি মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তো তুমি যখন হার্টম্যান সলিউশন দিবা, ইট নট অনলি
কাউন্টার ব্যালেন্সেস দ্য ফ্লুইড ডেফিসিট, ইট অলসো মেক্স আপ ফর দ্য অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডোসিসকে ইট কাউন্টার্স, অ্যাসিডোসিসকে এটা কাউন্টার দেয়। হ্যাঁ, তাহলে হার্টম্যান সলিউশন, ওয়াই ইজ ইট সাচ অ্যান অ্যামেজিং ফ্লুইড? বিকজ ইট কন্টেইনস ল্যাকটেট। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে হার্টম্যান এই এক কারণে হার্টম্যানকে দুনিয়াভর মানে এত প্রেফার করে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখানে এই চার্টে আসলে যেটাকে বাইকার্বনেট দেখাচ্ছে সেটা আসলে বাইকার্বনেটটা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি ল্যাকটেট হবে। ঠিক আছে, তাহলে হার্টম্যান সলিউশনে ল্যাকটেট থাকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবং আউট অফ অল দ্য ফ্লুইড তুমি দেখো যে হার্টম্যান সলিউশনে পটাশিয়াম আছে। ঠিক আছে, হার্টম্যান সলিউশনে পটাশিয়াম আছে। আচ্ছা, তাহলে এই গেল যে হার্টম্যান সলিউশন কোথায় দিবা। অলমোস্ট এনিওয়্যার ইউ ক্যান গিভ হার্টম্যান সলিউশন অ্যাজ ইট ইজ দ্য রিসাসিটেশন ফ্লুইড। এটার মধ্যে ল্যাকটেট থাকে, যার কারণে এই ল্যাকটেটটা গেটস কনভার্টেড টু বাইকার্বনেট ইন দ্য লিভার এবং অ্যাসিডোসিসটাকে কাউন্টার ব্যালেন্স করে। তাহলে নেক্সটে আসো যে ভাই হার্টম্যান সলিউশন আমি কোথায় দিব না। হ্যাঁ, হার্টম্যান আমি আসলে কোথায় দিব না বা কোথায় আমি দিতে পারবো না। দুনিয়াতে বলা হয় যে দুইটা জায়গায় আসলে হার্টম্যান না দিতে। ঠিক আছে, একটা হলো রোগীর যদি কোনো কারণে একেআই ডেভেলপ করে। ঠিক আছে, কারণ যখন রোগী একেআই থাকবে তখন রোগীর আসলে হাইপার ক্যালেমিয়া হয়। তো একটা হাইপার ক্যালেমিক কন্ডিশনে তুমি এমন ফ্লুইড দিচ্ছ ওয়ার দ্য ফ্লুইড ইটসেলফ কন্টেইনস পটাশিয়াম ইজ রং। এটা বইয়ের কথা, বাট আসলে হার্টম্যান সলিউশন দিয়ে একটা রোগীর পটাশিয়াম কখনোই অত বেশি বাড়ানো যায় না। তো যার কারণে তোমার হাতে যদি কোনো ফ্লুইড না থাকে, রোগী একেআইতে থাকে, ইউ ক্যান গিভ হার্টম্যান সলিউশন, দের ইজ অ্যাবসলুটলি নাথিং রং উইথ ইট। সেকেন্ড ইজ, যদি রোগীর কোনোভাবে লিভার ইনসাফিসিয়েন্সি থাকে অ্যাট এনি ফর্ম, ঠিক আছে, এনি ফর্মে রোগীর লিভার ইনসাফিসিয়েন্সি থাকে, আমরা হার্টম্যান দিব না। কারণ এই যে ল্যাকটেটটা উইল গেট কনভার্টেড টু বাইকার্বনেট, এই ফাংশনটা তখন হইতে পারে না, এবং এই ল্যাকটেটটা ইট পুটস স্ট্রেস অন দ্য হেপাটিক প্যারেনকাইম, এবং লিভার ইনসাফিসিয়েন্সিটা এটা তখন অ্যাগ্রাভেট করে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হলো হার্টম্যান দুনিয়াতে সব জায়গায় চলে এক্সেপ্ট নিউরোসার্জারি, এটা মাথায় রাখবা। হার্টম্যান দুনিয়ার অলমোস্ট সব জায়গায় চলে এক্সেপ্ট নিউরোসার্জারি। ঠিক আছে, আমি যখন নিউরোসার্জারিতে প্রথম আমার এক্সপোজার হইতে থাকে, মানে অনেক আর্লি, ধরো থার্ড ইয়ারের লাস্টে বা ফোর্থ ইয়ারে, তখন আমি অর্ডার লিখতাম। তো তখন আমি একদিন দেখলাম যে হার্টম্যান নিউরোসার্জনরা ইউজই করে না। তো দ্য কোয়েশ্চেন ওয়াজ ওয়াই। তো এটার অ্যান্সারটা হলো, তুমি দেখবা আউট অফ অল দ্য ফ্লুইড, দেখো নর্মাল স্যালাইন মানে আইসোটনিক, হার্টম্যান সলিউশন স্লাইটলি হাইপোটনিক। যদিও বলা আছে হার্টম্যানটা একটা আইসোটনিক ফ্লুইড, বাট এটা স্লাইটলি হাইপোটনিক, খুব কম মাত্রায় এটা হাইপোটনিক। তো হাইপোটনিক একটা ফ্লুইড তুমি যদি দাও, তাহলে আসলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে এটা ধরে নাও এটা ব্রেইন, ঠিক আছে, আর তুমি এখানে একটা হাইপোটনিক সলিউশন দিচ্ছ। ওকে, এখানে একটা হাইপোটনিক সলিউশন দিচ্ছ, তো দিলে যেটা হবে, এই হাইপোটনিকের তুলনায় ব্রেইন তো ধরো আইসোটনিক, তো ফ্লুইড কী হবে, এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে, এবং এটা ইট উইল অ্যাগ্রেভেট দ্য সেরেব্রাল ইডিমা। হ্যাঁ, তো যে কোনো নিউরো ইমার্জেন্সি, যে কোনো হেড ট্রমাতে there is a chance of cellular swelling or neuronal swelling. So after any head injury বা any neurosurgical cases, হ্যাঁ, যেখানে there is chance of cerebral edema, you do not use Hartmann solution. ঠিক আছে, এইখানে হার্টম্যানটা ইউজ করা ইজ ভেরি ডেঞ্জারাস। এটা সেরেব্রাল এডিমা এত বেশি অ্যাগ্রেভেট করতে পারে যে রোগী ইভেন মারা যাওয়া পর্যন্ত আমি যাইতে দেখছি। ঠিক আছে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট হার্টম্যান সলিউশন, ওয়্যার টু গিভ অ্যান্ড ওয়েন নট টু গিভ। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসো আমাদের জাতীয় সলিউশন, সেটা হলো নর্মাল স্যালাইন। ওকে, তো আমার স্যার একটা কথা বলতো যে ফাইভ, দেয়ার ইজ অ্যাবসোলুটলি নাথিং নর্মাল অ্যাবাউট নর্মাল স্যালাইন। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো যে দেয়ার ইজ নাথিং নর্মাল অ্যাবাউট নর্মাল স্যালাইন, এবং নর্মাল স্যালাইনের অ্যাকচুয়ালি মানে ভালো বলতে আসলে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা তুমি যখন এই চারটা দিকে খেয়াল করবা, তুমি একটা জিনিস দেখবা যে নর্মাল স্যালাইনে অনেক বেশি পরিমাণে ক্লোরাইড আছে। নর্মাল স্যালাইনে অনেক বেশি পরিমাণে কী আছে? ক্লোরাইড আছে। বাকি পুরো চার্টের সব জায়গায় দেখো অন্য কোনো জায়গায় কোনো ক্লোরাইড নাই। নর্মাল স্যালাইনে কোনো পরিমাণ ল্যাকটেট নাই, কিন্তু আবার নর্মাল স্যালাইনের অসমোলারিটি আবার একটু না ভালোই বেশি। হ্যাঁ, তাহলে প্রথম কথা যে ভাই নর্মাল স্যালাইন আসলে আমি কোথায় ইউজ করি? নর্মাল স্যালাইন আমি কোথায় ইউজ করি? নর্মাল স্যালাইনের দ্য ফার্স্ট ইউজ ইজ when the patient is vomiting। ঠিক আছে, কেন? কারণ তোমরা জানো when a patient vomits there is loss of gastric content। হ্যাঁ, আচ্ছা এখন এই গ্যাস্ট্রিক কন্টেন্টের মধ্যে there is hydrogen ion as well as chloride ion। হ্যাঁ, তাহলে এই ক্লোরাইডটাকে আসলে তুমি রিপ্লেস করবা কি দিয়ে? বাই গিভিং আ ফ্লুইড দ্যাট কন্টেইনস আ লট অফ ক্লোরাইড। তাহলে ভমিটিংয়ে চয়েস অফ ফ্লুইড কি? নর্মাল স্যালাইন। ঠিক আছে, তোমরা পড়ে আসছো যে গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশনে একটা মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়। হ্যাঁ,
হাইপোনেট্রেমিক, হাইপোক্যালেমিক, হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, এই এত কিছু কারেকশন কিন্তু একমাত্র নর্মাল স্যালাইন দিয়ে হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভমিটিং অর গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন ইজ দ্য অনলি মানে কজ যেখানে আসলে আমরা নর্মাল স্যালাইন দিতে পারি বা দেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আদার দেন দ্যাট নর্মাল স্যালাইন আসলে কোথাও ইউজ করা উচিত না, ঠিক আছে। আইডিয়ালি নর্মাল স্যালাইন আমরা আসলে কোথাও ইউজ করি না। তুমি যদি কাউকে জাস্ট সল্ট দিতে চাও বা এনি সর্ট অফ ফ্লুইড দিতে চাও, অ্যাজ ইট ইজ দ্য মোস্ট অ্যাভেলেবল, তুমি দিতে পারো, কিন্তু স্পেসিফিক ইন্ডিকেশন নর্মাল স্যালাইনের আসলে কোথাও নাই, ঠিক আছে। কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে নর্মাল স্যালাইন তুমি দিতে পারবা না। তাহলে নট টু গিভ কোথায় দিতে পারবা না নর্মাল স্যালাইন? আচ্ছা, নট টু গিভের ফার্স্ট হলো যেখানে দুনিয়াতে অনেক বেশি পরিমাণে ফ্লুইড লাগে সেখানে তুমি নর্মাল স্যালাইন দিতে পারবে না, ঠিক আছে। যখন অনেক বেশি পরিমাণে ফ্লুইড লাগে তখন তুমি নর্মাল স্যালাইন দিতে পারবে না। কেন? তো তুমি কাউকে 3 লিটার 4 লিটার ফ্লুইড দিবা, তখন কেন আসলে নর্মাল স্যালাইনটা দেওয়া যায় না? এটার অ্যান্সার হলো, ধরো আমি কাউকে 4 লিটার ফ্লুইড দেবো, তো 4 লিটার ফ্লুইডের মধ্যে তুমি তো নর্মাল স্যালাইন দিচ্ছ, এই নর্মাল স্যালাইনে অনেক বেশি পরিমাণে কী হচ্ছে, ক্লোরাইড আছে, হ্যাঁ। আচ্ছা, যখন ক্লোরাইড থাকে তখন যখন বডিতে ক্লোরাইড ঢুকে তখন বডি ইট ইজ আ নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়নকে বডি ট্রাইস টু কাউন্টার ব্যালেন্স। তো কীভাবে কাউন্টার ব্যালেন্স করে? বডি কী করে, কিডনিকে বলে যে তুমি আমার বডিতে নেগেটিভ আয়ন একটা পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, তুমি তোমার যে নেগেটিভ আয়ন সেটাকে বের করে দাও। তাহলে বডি নেগেটিভ আয়ন যেটা বের করে দেয় সেটা হলো বাইকার্বনেট, ঠিক আছে। তাহলে বডিতে বাইকার্বনের পরিমাণটা কমে যায়, এবং আমরা জানি বাইকার্বন ইজ ওয়ান অফ দ্য মেজর বেসেস অফ দ্য বডি, হ্যাঁ। তাহলে বাইকার্বনের পরিমাণটা যখন বডি থেকে কমে যায় তখন বডি ডেভেলপস অ্যাসিডোসিস, ঠিক আছে। তো যার কারণে বডিতে একটা মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, ঠিক আছে। এটা তোমরা দেখবা, এটা তোমরা পড়বা, এটা বলা হয় নাগমা বলে, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এই নাগমার একটা খুব কমন কজ ইজ তোমার ওভার ইনফিউশন অফ নর্মাল স্যালাইন, হ্যাঁ, খুবই কমন কজ ওভার ইনফিউশন অফ নর্মাল স্যালাইন। যখন তুমি দিবা তখন বডি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বডি ডেভেলপ করে, ঠিক আছে। এটা বেসিক্যালি নর্মাল স্যালাইন এক জায়গাতে আমরা দিতে চাই না যেখানে অনেক বেশি পরিমাণে when it requires high volume of fluid আমরা নর্মাল স্যালাইন দিতে চাই না বা আমরা নর্মাল স্যালাইন দিব না, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সটে আসো 5% ডেক্সট্রোজ। নেক্সটে আসো 5% ডেক্সট্রোজ। তো না বলে আমি ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইনটা নিয়ে কথা বলি, ঠিক আছে। তাহলে 5% ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন এটা আসলে আমরা কখন ইউজ করি? 5% ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন এটা জাস্ট ইজ আ ফ্লুইড which contains, এটা আলাদা কোনো স্পেশালিটি নেই, it is just a fluid that contains, this is just a fluid that contains dextrose, ঠিক আছে। এবং নর্মাল স্যালাইনের ব্যাপারে যা যা কথা প্রযোজ্য এখানেও সব কথা প্রযোজ্য, হ্যাঁ। আচ্ছা, এই যে ডেক্সট্রোসটা তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হলো তুমি যদি একটা রোগীকে 24 আওয়ার এনপিও রাখো, এনপিও শব্দটার অর্থ হলো নাথিং পার ওরাল, হ্যাঁ। তো প্রথম 24 ঘন্টা যদি এনপিও রাখো, তুমি যদি কোনো ডেক্সট্রোজ কন্টেনিং সলিউশন না দাও, ইট ইজ ওকে, ঠিক আছে, মেনে নেওয়া যায়, হ্যাঁ, খুব একটা হেরফের হয় না, ঠিক আছে। কিন্তু নেক্সট 24 আওয়ার্সে তোমাকে অবশ্যই ডেক্সট্রোজ কন্টেনিং কোনো না কোনো ফ্লুইড দিতে হবে, কারণ রোগী তো খাইতে পারতেছে না, রোগীর বডিতে গ্লুকোজের পরিমাণ কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো যেহেতু বডিতে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে তখন রোগী হাইপোগ্লাইসেমিক হয়ে রোগী মারা যেতে পারে, ঠিক আছে। তো আমি ধর একটা রোগীকে বললাম যে এনপিও করো, এবং আমি দেখলাম যে ইন্টার্ন বা আমার যে মেডিকেল অফিসার আছে সে রোগীর অর্ডারে কোনো ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড আইদার ডিএনএস অথবা ডেক্সট্রোজিন aqua কিছুই রাখে নাই, তাহলে আমি আসলে খুবই রাগ করবো, কারণ রোগীটা হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। তো ডিএনএস এর আলাদা কোনো রোল নাই, ইট ইজ আ নিউট্রিশনাল ফ্লুইড দ্যাট ইজ গিভেন ফর পেশেন্টস ওয়েন দে বিকাম এনপিও বা নাথিং পার ওরাল। এই একটা জায়গা বাদে আসলে আমরা কখনোই ডিএনএস আসলে ইউজ করি না। ডিএনএস এর আলাদা করে ইন্ডিকেশনও নাই, ডিএনএস এর আলাদা করে কন্ট্রা ইন্ডিকেশনও ওইভাবে নাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, আমরা ডিএনএস নিয়ে জানলাম। তো আমাদের ডিএনএস এর পরের যে ব্যাপারটা সেটা হলো যে ডেক্সট্রোজিন aqua। তো ডেক্সট্রোজিন aquaরও আসলে আর কোনো ফাংশনই নেই, এই ফ্লুইডটা অত বেশি না, তুমি ধরে নিবা যে অলমোস্ট নেভার ইন ইয়োর ক্লিনিক্যাল লাইফ তুমি আসলে কখনোই ইউজ করবা না, ঠিক আছে। ডেক্সট্রোজিন aqua অলমোস্ট কখনোই ইউজ করা হয় না, হ্যাঁ। তো যদি ইউজ করা হয় না এটা নিয়ে আই থিঙ্ক কথা না বলি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা নেক্সটে তোমার একটু কথা বলবো, সেটা হলো 3% সোডিয়াম ক্লোরাইড নিয়ে, ঠিক আছে। এটা জেনে রাখবা, ইট ইজ আ অ্যামেজিং ফ্লুইড, ঠিক আছে। আমরা নিউরোসার্জনরা মানে ভয়াবহ লেভেলে এটাকে ইউজ করি, দ্যাট ইজ 3% সোডিয়াম ক্লোরাইড। এটা যদি আমাদের চার্টে নেই, এটার অসমোলারিটি হলো
500 সামথিং, ঠিক আছে, আমার এক্স্যাক্ট মনে নেই সংখ্যাটা, 570 ধরে রাখো, ঠিক আছে। তাহলে এইটা একটা হাইপার অসমোলার ফ্লুইড, এটা একটা হাইপার অসমোলার ফ্লুইড। তাহলে এইটা আসলে দুইটা জায়গায় বডি ইউজ করে, এটা আসলে দুইটা জায়গায় বডি ইউজ করে। একটা হলো একটা রোগীর প্রচণ্ড সেরিব্রাল ইডিমা হচ্ছে, তুমি আসলে ওয়ার্ডে কী করবে বুঝতে পারতেছো না, হ্যাঁ। তাহলে সেরিব্রাল ইডিমাতে তুমি যদি এরকম একটা হাইপারটনিক ফ্লুইড দিয়ে দাও, ঠিক আছে, হাইপারটনিক ফ্লুইড দিয়ে দাও, তখন এটা ধরো ব্রেইন, আর এখানে এমন ফ্লুইড দিচ্ছ যেটা অনেক বেশি হাইপার অসমোলার, তাহলে ব্রেইন থেকে তখন পানি বের হয়ে যাবে, খুব দ্রুত বের হয়ে ব্রেইনটা শ্রিঙ্ক করে। তো যার কারণে সেরিব্রাল ইডিমা ট্যাকেল দিতে ওয়ার্ল্ড ওয়াইড এবং নিউরো আইসিইউগুলোতে এই 3% সোডিয়াম ক্লোরাইড ইউজ করে। এবং কারো যদি সোডিয়াম লেভেল, সেরামের সোডিয়াম লেভেল যদি 125-এর নিচে চলে যায় অ্যান্ড ইট বিকামস সিমটোম্যাটিক, মানে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া দ্যাট প্রডিউসেস নিউরোলজিক্যাল সিমটমস, দেন ইট ইজ ট্রিটেড বাই 3% সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা তোমাদের লেভেলে আসলে তোমরা তো ইউজ করো না, আমরা প্রচুর ইউজ করি। জাস্ট একটা জিনিস জানবা, এই যে একটা জায়গা থেকে পানি বের করে ফেলতেছো বা ব্রেইনের সেরিব্রাল ইডিমা তুমি কমাচ্ছ, এটা খুব র্যাপিড করলে ব্রেইনের অসুবিধা হয়। ধরো কীরকম অসুবিধা তুমি চিন্তা করো যে তুমি সাপোজ একটা ধরো একটা বালতি, বালতিটা ফাটায় ফেলছো, নিচের পুরো জায়গাটা ফাটায় ফেলছো, তো বালতি থেকে পুরো পানি একবার বের হয়ে গেছে, তো এটা বালতির ওয়ালের মধ্যে কী করে প্রেশার দেয়, মানে চাপ দিয়ে বের হয়। আর বালতির নিচে তুমি চিন্তা করলা যে বালতির মধ্যে ভাই আমি নিচে কলম দিয়ে 4-5টা ফুটা করলাম, আস্তে আস্তে পানি পড়তেছে, 10 মিনিট লাগলো, পানিটা পড়লো, কিন্তু কোনো হাউকাও নেই, হ্যাঁ, কোনো প্রেশার তৈরি হয়নি। তো ব্রেইনের সেরিব্রাল ইডিমাতে তুমি যখন খুব র্যাপিড পানিকে বের করে ফেলবা, ইট ড্যামেজেস দ্য মাইলিন শীথ, ঠিক আছে। তাহলে 3% সোডিয়াম ক্লোরাইড ইফ ইউ আর নট স্লো উইথ ইট, দুনিয়াতে একটা ফ্লুইড আছে যেটা নিয়ে স্লো আগাইতে হবে, তাহলে 3% সোডিয়াম ক্লোরাইড ইফ ইউ আর নট স্লো উইথ ইট, ইট কজেস সেন্ট্রাল পন্টাইন মাইলিনোলাইসিস, ঠিক আছে। এটা দিয়ে আমরা যখন আমাদের নতুন নতুন ডাক্তাররা আসে নিউরোসার্জারিতে, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিতে বলি এবং তারা ইউজ করতে পারে না, দেয়ার ইজ আ চান্স যে তুমি সেন্ট্রাল পন্টাইন মাইলিনোলাইসিস করে রোগীকে আলটিমেটলি মেরে ফেলবা, হ্যাঁ। সো দ্য আইডিয়া ইজ ইউ শুড বি ভেরি স্লো উইথ মানে 3% সোডিয়াম ক্লোরাইড। তোমরা জাস্ট শিখে রাখো যে কতটুকু করে দিব ভাইয়া, 150 ml আইভি স্লোলি ওভার 3 আওয়ার্স, হ্যাঁ। তোমরা এই একটা অর্ডার শিখে রাখো, মানে ওজন 50 কেজি থেকে 80 কেজি 100 কেজি যাই হোক না কেন, তোমাকে যদি অর্ডার দিতে পারো তুমি 150 ml আইভি স্লোলি ওভার 3 আওয়ার্স তুমি চালাতে পারো, ইট ইজ দ্য মোস্ট রিস্ক ফ্রি, ঠিক আছে। আর এরপরে স্পেসিফিক চিকিৎসা দেওয়ার জন্য তো আসলে নিউরোসার্জনরা আসেনি, ঠিক আছে। ওকে, ওকে, আই থিঙ্ক এখানে আমি অনেকটুকু কথা বলে ফেলছি, এদিক দিয়ে আর কিছু না বলি, আমরা নেক্সটে যাব। তাহলে মেজর ফ্লুইডগুলো নিয়ে আসলে আমার কথা বলা শেষ। এখন নেক্সটে আসো যে একটা বাচ্চার আসলে ফ্লুইড অর্ডারটা কীভাবে দেওয়া হয়, ঠিক আছে। তো সেটা একটু জানতে হবে তোমাকে। ধরো বাচ্চাদের যে ফ্লুইডের অর্ডার, এটা নিয়ে একটা বাচ্চাদের ফ্লুইড নিয়ে দেয়ার ইজ আ ফর্মুলা, হ্যাঁ, বাচ্চাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার নাম পড়বা বা জানবা, এই ফর্মুলাটার নাম হলো হলিডে সেগার ফর্মুলা, ঠিক আছে। এটা জানবা, এটা ফাইনাল প্রফে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে বাচ্চাদের যে ফ্লুইড দিবা হোয়াট ইজ দ্য, মানে একটা ফর্মুলা ফলো করি, নাম কি, তাহলে হলিডে সেগার ফর্মুলা। আচ্ছা, এখন বাচ্চাদের ক্ষেত্রে অনেক রকম ঝামেলা আছে, মানে মাথায় রাখবা যে একটা বাচ্চার যেই পরিমাণে একটা বাচ্চার অসমোলারিটি, সেটা তোমার অসমোলারিটির সাথে মিলবে না, তাহলে বাচ্চাদের বডিতে অসমোলারিটি কম, হ্যাঁ। তো সেই হিসাবে আমরা আসলে বাচ্চাদের ফ্লুইড দেই, মানে বাচ্চাদের ফ্লুইডটা আমরা সেই হিসাবে দেই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো বাচ্চাদের ফ্লুইডটা আমরা আসলে কীভাবে দিই, বাচ্চাদের ফ্লুইডটা আমরা যে দিই সেটার হিসাবটা হলো, মানে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য চয়েস অফ ফ্লুইড, আমি আসলে কি ফ্লুইড আমি একটা বাচ্চাকে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো এটা বাচ্চার অবভিয়াসলি এইজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এবং এইজের সাথে সাথে বাচ্চার অসমোলারিটিটা ওঠানামা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বাচ্চাকে তাহলে আমি ভাইয়া কী ফ্লুইড দিব অ্যাকচুয়ালি, বাচ্চার আমার চয়েস অফ ফ্লুইড উড বি ডিপেন্ডেন্ট অন দ্য এজ অফ দ্য বেবি। যদি বাচ্চার ধরো তোমার একদম ছোটো বাচ্চাদের একটা ফ্লুইড দেয়, সেটা আমি আসতেছি, বাচ্চার ধরো ডে 2 থেকে বাচ্চার 1 ইয়ার পর্যন্ত, ঠিক আছে, আমরা বাচ্চাকে দিব ডেক্সট্রোজিন বেবি স্যালাইন, ঠিক আছে। আচ্ছা,
তুমি দেখবা হাসপাতালে এটাকে পাওয়া যায় ইলেকট্রোডেক্স নামে। ওকে, আচ্ছা। আর বাচ্চার ধরো 1 ইয়ার থেকে শুরু করে 10 বছর পর্যন্ত, মানে 1 to 10 ইয়ার, আমরা যে ফ্লুইডটা দিই সেটার নাম হলো জুনিয়র স্যালাইন। ঠিক আছে, আমি তো পিডি সার্জারিতে এখন এটাকেই বলা হয় লিবর্স জুনিয়র, এই নামে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। ইফ দ্য বেবি ইজ মোর দ্যান 10 years old, মানে ইউ ক্যান ট্রিট হিম অর হার জাস্ট লাইক অ্যাডাল্ট, তুমি তখন ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন দিতে পারো। আচ্ছা, বাচ্চাদের প্রত্যেকটা ফ্লুইড দেখবা ডেক্সট্রোজ কন্টেইনিং। ঠিক আছে, ডেক্সট্রোজ কন্টেইনিং কেন? কারণ বাচ্চারা অনেক বেশি হাইপোগ্লাইসেমিক হয়েছে, সো ইউ মাস্ট কাউন্টার দ্যাট। হ্যাঁ, এটা মাথায় রাখবো। আচ্ছা, এখন এই যে বেবি স্যালাইনের কথা বললাম, এটা আসলে জিনিসটা কি? এই বেবি স্যালাইনটা হলো হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন। ঠিক আছে, সরি হাফ না, 1/4 স্ট্রেংথ। তো একটা নর্মাল স্যালাইন হলো 0.9% সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, যেটা জুনিয়র স্যালাইন এটা 0.45% সোডিয়াম ক্লোরাইড। আর যেটা বেবি স্যালাইন সেটা হলো 0.225% সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস জাস্ট জানবা আমরা বাচ্চাদের, ইজ দ্য চয়েস অফ ফ্লুইড। আচ্ছা, এখন আসলে একটা বাচ্চার ফ্লুইড হিসাবটা আসলে কি? এখানে দেখো, আমি একদম নিওনেটে আমি আসলে যাইতে চাচ্ছি না, নিওনেটটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়। সো নিওনেটটা মানে নিওনেটটা হিসাবটা জাস্ট একটু লিখি, জাস্ট দেখো, দেখে ভুলে যাও। ঠিক আছে, একটা নিওনেট বাচ্চা জন্মগ্রহণ করছে, তাকে ফ্লুইড কতটুকু দিবা? তাকে প্রতিদিন হিসাবে ফ্লুইড দিতে হয়। ডে 0, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এরপরে তুমি অ্যাডাল্টের মধ্যে দিতে পারবো। ডে 0তে বাচ্চার ফ্লুইড দিতে হয় হলো 60 মিলিলিটার পার কেজি, এখানে 80 মিলিলিটার, এখানে 100 মিলিলিটার, 2, 3তে 120, 4-এ তোমার 150, আর ডে 5 অনওয়ার্ড আমরা হলিডে সেগার ফর্মুলাটা চাইলে ফলো করতে পারি। ঠিক আছে, তাহলে 60, 80, আচ্ছা এখানে ডে 0 হবে না, এটা মানে ডে 1 হবে আর কি, মানে 0 বলে তো আসলে কিছু নাই। ঠিক আছে, এটা হলো ডে 1 হবে। ডে 1-এ 60, 80, 100, 120, তারপরে 5th ডেতে আসলে 140 দেয়, আর 6 থেকে আমরা এখানে 140, এটা 150 মতো করে ইউজ করে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটাই ml পার কেজি। ঠিক আছে, ml পার কেজি, ml পার কেজি। ঠিক আছে, ml পার কেজি। আচ্ছা, ml পার কেজি। ঠিক আছে, ওকে। এখন আসো তাহলে বাচ্চাদের আসলে ফ্লুইডের হিসাবটা আমি কিভাবে করব? ঠিক আছে, এটা বেইলাবের এই চার্টটা ফলো করবা এবং তোমরা এই জায়গাটা ফলো করবা। ঠিক আছে, তো আমি একটু সিম্পল হিসাব করে দেখা দিই। একটা বাচ্চা আসছে তোমার কাছে যার ওজন 12 কেজি, তাহলে বেইলাবের কি বলছে? বেইলাভ বলছে যে প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি পার ডে। ঠিক আছে, তাহলে বাচ্চার 12 কেজিটাকে ভাগ করো, বাচ্চার 12 কেজিকে ভাগ করলে প্রথম 10 কেজি তো 10 কেজি, 10 যখন তুমি বিয়োগ দিয়ে দিবা থাকে কত? 2 কেজি। ঠিক আছে, তো বেরিলাভ বলছে প্রথম 10 কেজির জন্য আমরা দিব 100 ml পার কেজি পার ডে। তাহলে 10কে 100 দিয়ে গুণ দাও, তাহলে প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি পার ডে, তাহলে 10 × 100 কত হয়? 1 লিটার। ঠিক আছে, আচ্ছা পরে বলছে পরবর্তী প্রতি নেক্সট সেকেন্ড প্রতি 10 কেজির জন্য তুমি 50 ml পার কেজি পার ডে করে দিবা। তাহলে এখানে কত? 2 করে আসে না? 50 ml পার কেজি পার ডে, তাহলে 2 কেজির জন্য 2 × 50 কত হয়? 100। তাহলে এদিকে 1 লিটার, এদিকে 100, তাহলে এই বাচ্চার ফ্লুইড রিকোয়ারমেন্ট হলো 1.1 লিটার পার ডে। হ্যাঁ, তো আমি আরেকটা ম্যাথ করে দেখাই, দেখো। তাহলে আরেকটু কঠিন করলাম, ধরো আমি বললাম যে এবার আমি 24 কেজি একটা বাচ্চা দিতে চাই। 24কে তুমি ভাগ দাও, ভাগ দিতে পারবে প্রথম 10 কেজি, পরে আরও 10 কেজি, তাহলে 10 10 কত? 20 হয়ে গেল, বাকি থাকে কত? 4 কেজি। তাহলে প্রথম 10 কেজির জন্য বেইলাভ বলছে 100 ml করে দিবা প্রতিদিন, 100 ml পার কেজি পার ডে, তাহলে এটাকে 100 দিয়ে গুণ দাও। সেকেন্ড 10 কেজির জন্য বলছে 50 দিয়ে গুণ দিতে, তাহলে 50 দিয়ে গুণ দাও। আর পরবর্তী 4-এর জন্য বলছে 20 দিয়ে গুণ দিতে, তাহলে 20 দিয়ে গুণ দাও। ঠিক আছে, তাহলে কত হয়? এখানে 10 × 100 হলো 1000, এটা হলো 500, আর এটা 4 × 20 = 80। এই বাচ্চাকে ফ্লুইড দিতে হবে কত? 1580 ml পার ডে। হ্যাঁ, পার ডে। ঠিক আছে, এই হিসাবটাই তোমরা শিখো, এটা শেখাটাই আসলে ইজিয়ার হয়। ঠিক আছে, ওকে, আমরা এই দুটা জিনিস ফলো করব।
বাচ্চাদের হলিডে সেগার ফর্মুলা। তো হলিডে সেগার ফর্মুলাটা হলো এই যে এইটা, ঠিক আছে? দিস ইজ দি ইনফেমাস হলিডে সেগার ফর্মুলা, যেটা তোমরা ফলো করবা। এটা ফলো করলে আই থিঙ্ক মানে বাচ্চাদের ফ্লুইড দিতে আশা করি কখনো প্রবলেম হবে না। চয়েস অফ ফ্লুইড কী দিবা অ্যান্ড কি রেট, মানে কীভাবে দিবা সেটা। আচ্ছা, এখন আসলে রেট, হ্যাঁ, রেটটা খেয়াল করো। ধরো তুমি একটা মানুষকে চাচ্ছ যে ভাই আমি চাচ্ছি এই লোকটা 40 ml পার কেজি করে, ঠিক আছে, 60 কেজি রোগীর ওজন, বাঙালি কৃষক 60 কেজি, তাহলে একটা মানুষের দৈনিক চাহিদা হলো 40 ml পার কেজি পার ডে, তার ওজন হলো 60 কেজি, তাহলে এই ফ্লুইড পাবে ভাইয়া 2400 ml, ঠিক আছে? সারাদিনে কতটুকু ফ্লুইড পাবে? 2400 ml, ঠিক আছে? এখন তুমি অর্ডার দিবা কীভাবে? হ্যাঁ, তোমাকে এমনভাবে অর্ডার দিতে হবে যেন সিস্টাররা মানে 2400 ml ফ্লুইড ঝুলাই দেওয়ার পরে এটা সারাদিনে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, যখন তোমরা ইন্টার্নশিপ হয়তো অনেকেই করতেছো, যারা ভিডিও দেখবো অনেকেই করবা ইন্টার্নশিপ, অথবা অনেকেই যায় তোমার সামনে যা ইন্টার্নশিপ করবা, দেখবা যে নাইটে একটা বিরাট প্রবলেম হইলো। ঢাকা মেডিকেলে এটা বেশি হয়, কারণ আমাদের নার্সরা তত বেশি থাকে না। তো রোগী আইসা রাত্রে ধরো 2টা-3টা বাজে গুতাবে, কী হচ্ছে বাবা আপনার? তখন এসে বলবে কি, স্যার আমার স্যালাইনটা চলতেছে না, একটু দেখেন। তখন মেজাজ যায় খারাপ হয়, ঠিক আছে? কারণ এত রাত্রে রোগীর স্যালাইন কে দেখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এক স্যার একবার একটা কথা বলছিল যে রোগীকে ফ্লুইডের অর্ডার দিছে এমনভাবে, ধরো 3 লিটার ফ্লুইড দিছে, এটাকে দিছে 25 ড্রপ পার মিনিটে। স্যার বলতেছিল যে যে তুমি এমনভাবে অর্ডার দিছো, এই 3 লিটার ফ্লুইড তো 24 ঘন্টায় যাবে না, তো বাকি ফ্লুইডটা আসলে কী হবে? তো তুমি যখন অর্ডারটা দিবা, ইউ মাস্ট বি ভেরি জুডিশিয়াস। হ্যাঁ, তোমাকে এমনভাবে দিতে হবে যেন এই ফ্লুইডটা সারাদিনের মধ্যে চলে যায়, ঠিক আছে? তাহলে এখন আসলে আমরা বাংলা হিসাব করা শিখি। তাহলে এই যে 2400 ml, এইটাকে আমি চাচ্ছি রোগী 24 ঘন্টায় পাক, ঠিক আছে? 24 ঘন্টায় পাক, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমরা বাংলা হিসাব আমরা একটা একটা করে করি। তো 2400 ml কে পাবে 2400 ml পাবে 24 ঘন্টায়, তাহলে রোগী 1 ঘন্টায় কতটুকু করে ফ্লুইড পাবে? 1 ঘন্টায় পাবে খুব স্বাভাবিকভাবে 100 ml, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো, তাহলে রোগী 1 ঘন্টায় পাচ্ছে 100 ml, তাহলে রোগী 1 মিনিটে কতটুকু পাবে? তাহলে 100কে 60 দিয়ে ভাগ দাও, ঠিক আছে? 1 মিনিটে পাবে 1.66 ml, ঠিক আছে? আর এটা লিখলে তো হবে না, তো সিস্টারদের অর্ডারটা দিতে হয় সবসময় ড্রপে, কত ড্রপে পাবে সেইটা। তাহলে খেয়াল করো, আমরা জানবো বা আজকের পর থেকে জানবা, এটা আমি একটু বোল্ড করেই লিখি তোমাদের জন্য। 1 ml সমান সমান 15 ড্রপ, ঠিক আছে? 1 ml সমান সমান 15 ড্রপ। 5 ml সমান সমান 1 চামচ, ঠিক আছে? 1 ড্রপ ইজ ইকুয়ালস টু 4 মাইক্রোড্রপ, ঠিক আছে? জীবনে যতদিন বেঁচে থাকবা, ডাক্তারি করে যতদিন বেঁচে থাকবা, ততদিন এই হিসাব মাথায় রাখতে হবে। তাহলে 1 ml সমান সমান 15 ড্রপ, তাহলে এটাকে 1.66 ml তে 15 দিয়ে গুণ দাও, কত আসে দেখো? তাহলে 1.66 ইন্টু 15 কত আসে? 25, প্রায় 25 আসে আর কি, ধরো 25 ড্রপ। তাহলে এখন যখন তুমি ফ্লুইড দিবা, তোমার ফ্লুইডের অর্ডারটা কী হবে? তুমি ফ্লুইডের অর্ডার লিখবা ইনফিউশন, সাপোজ নর্মাল স্যালাইন সারাদিনে পাবে 2400 ml, লিখলা 2400 ml, ঠিক আছে? এবার একটা টান দিবা, টান দিয়ে লিখবা আইভি অ্যাট 25 ড্রপ, এটা কতটুকু দিছে? 1 মিনিটে পার মিনিট, ঠিক আছে? এটা হবে তোমার অর্ডার লেখা, ঠিক আছে? আচ্ছা, তো গেল। আচ্ছা, এখন তোমরা আবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, আবার একটা জিনিস খেয়াল করো, সেটা হলো একটা রোগীকে তুমি দিতে চাচ্ছিলা ফ্লুইড কতটুকু? 2400 ml সারাদিনে। এটা আমার হিসাবে মানে একটু ইয়ে সেদিক হয়েছে, এটা 24 পয়েন্ট সামথিং আসার কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যত ml তুমি ফ্লুইড দিবা, মানে যত 100 ml ফ্লুইড দিতে চাও তুমি, ঠিক তত ড্রপে দিয়ে দিলে সেটা 24 ঘন্টার মধ্যে চলে যায়, ঠিক আছে? তো কাউকে যদি ভাই আমি 1600 ml দিতে চাই, তখন কি করব? তাহলে তুমি যে প্রথম দিকে যে হিসাবটা আছে 16 ড্রপ পার মিনিটে দিয়ে দিবা। ভাই আমি কাউকে দিতে চাই যে আমি কাউকে ভাইয়া দিব যে 2800 ml, তাহলে আমি কি করব? প্রথমে 28 আছে না, 28 ড্রপ পার মিনিটে দিয়ে দিবা, এই ফ্লুইডটা সুন্দর মতো 24 ঘন্টার মধ্যে চলে যাবে, ঠিক আছে? এটা হলো বাংলা হিসাব, আমরা আসলে এই হিসাবেই করি। আমরা এত আবার এই ঐকিক নিয়ম করার আমাদের সময়ও নাই, আমাদের সুযোগও নাই, ঠিক আছে? তাহলে আমরা ওই যত 100 ml তত ড্রপ ইউজ করি। এখন ধরো বাচ্চাদের হিসাবে তুমি গ্যাঞ্জামে পড়বা, কীরকম গ্যাঞ্জামে পড়বা? ধরো একটা বাচ্চা, তার ওজন ধরো 2.3 কেজি, আচ্ছা 2.3 না, ধরো তর্কের খাতিরে 3 কেজি ধরো, ঠিক আছে? ইনফ্যান্ট 3 কেজি,
3 কেজি বাচ্চার ফ্লুইড রিকোয়ারমেন্ট কত? এই হলিডে সেগার ফর্মুলা বলে প্রথম 10 কেজির জন্য 3 × 100, 300 ml। 300 ml কে সারাদিনে দিতে চাইলে কত ড্রপে দিতে হবে? 3 ড্রপ পার মিনিট। যখন ওই 3 ড্রপ দিতে বসবা তখন দেখবা যে আল্লাহ 3 ড্রপ তো দেওয়া যায় না, খুব কঠিন, কারণ হিসাব করা যায় না। তখন এই যে ড্রপকে মাইক্রো ড্রপে বানায় ফেলবা, 3কে 4 দিয়ে গুণ দিবা, তাহলে কত হয়? 12। তাহলে 12 মাইক্রো ড্রপ পার মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে দিস ইজ হাউ ইউ ইউজ ইট। ঠিক আছে, ওকে। মোটামুটি আজকে যা যা নিয়ে কথা বলতে চাইছিলাম আমরা বলে ফেলছি আমি। তাও আমি একটু দেখে নিই। ওকে, তাহলে ফ্লুইড নিয়ে আমাদের মেইন যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো, ফ্লুইড নিয়ে ফার্স্ট অফ অল ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন ইউ ক্যান গিভ এনি ফ্লুইড এনি টাইম, আসলে কোনো যায় আসে না। ঠিক আছে, কিন্তু যত টাইম যাবে, তুমি ধরো 2 লিটার 3 লিটার 4 লিটার বেশি দিতে চাচ্ছ, দেন ইউ শুড বি জুডিশিয়াস। হ্যাঁ, তখন তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস দেখি আমরা, সেটা হলো একটা রোগীর পোস্ট অপারেটিভ অর্ডার। তোমরা অনেকেই পোস্ট অপারেটিভ অর্ডারের ফ্লুইড দাও। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো, এটা নিয়ে কথা বলে আমরা আজকে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে পোস্ট অপারেটিভ অর্ডারের মানে ফ্লুইড অর্ডারটা আসলে কী? পোস্ট অপারেটিভ অর্ডারে ধরো একটা রোগী জিআই ট্র্যাক্টে কোনো অপারেশন করছো, তুমি এই রোগীকে এনপিও রাখছো, তাহলে প্রথম দিন, তাহলে ডে 1, ডে 1-এ কী হয়? এটা তোমরা যখন বেইলাফ পড়বা তখন দেখবা যে একটা রোগী যখন যে কোনো একটা অপারেশন হয় বা মেজর সার্জিক্যাল স্ট্রেস হয়, তখন বডিতে অনেক কিছু রিলিজ হয়। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়, বডিতে অ্যালডোস্টেরন রিলিজ হয়, বডিতে এডিএইচ রিলিজ হয়। ঠিক আছে, এই সবগুলো আলটিমেটলি মিলে কি করে? বডিতে ফ্লুইড অ্যান্ড ওয়াটার রিটেনশন করে, মানে জমায় রাখে। ঠিক আছে, আচ্ছা, এখন বডি অলরেডি কী হয়েছে? বডিতে অলরেডি ফ্লুইড অ্যান্ড ওয়াটার জমে আছে। তো একটা রোগীর যদি ডেলি রিকোয়ারমেন্ট 3 লিটারও হয়, আমরা চাবো রোগীকে ফুল না দিতে, আমরা রোগীকে 2 লিটার ফ্লুইড দিব। ঠিক আছে, তাহলে তখন দেখবো প্রথম দিন রোগীকে ফ্লুইডটা কম দেওয়া হয়, এবং রোগীকে আইডিয়ালি 1 লিটার দিয়ে আমরা ডেক্সোজিন aqua, সাথে 1 লিটার দিয়ে নর্মাল স্যালাইন। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই এটা কেন? ডেক্সোজিন aqua যেটা, এটা বেসিক্যালি হাইপোটনিক ফ্লুইড, আর যেটা নর্মাল স্যালাইন সেটা আইসোটনিক ফ্লুইড। এই দুইটা যখন একত্র তুমি দিবা বা মিলিত হবে, তখন দুইটার টোটাল এফেক্টটা, মানে রোগী টোটাল এফেক্ট হলো স্লাইটলি হাইপোটনিক। ঠিক আছে, আচ্ছা, এখন একটা সার্জিক্যাল স্ট্রেস করছো, সার্জিক্যাল স্ট্রেসের কারণে প্রত্যেকটা সেল, মানে সার্জিক্যাল স্ট্রেসের কারণে তোমার বডিতে একটা সার্জিক্যাল ট্রমা হয়েছে। ঠিক আছে, এখন তুমি এমন ফ্লুইড দিচ্ছ যে ফ্লুইডটা যখন বডিতে টোটাল ঢুকবে, ইট বিকামস অ্যাজ আ হোল হাইপোটনিক। ঠিক আছে, তো এতে করে ধরো তোমার সেলের ভিতরে তোমার ফ্লুইডটার এন্ট্রিটা একটু বেটার হয়, কারণ সেলে তো আইসোটনিক আর এটা হাইপোটনিক। আর তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো এটা কিছু জায়গায় তো সার্জিক্যাল স্ট্রেসের কারণে ইনজুরি হয়েছে, সেই সেলগুলোকে সে ড্যামেজ করবে না? হ্যাঁ করবে, কিন্তু সার্জারি যাকে ড্যামেজ করে ফেলছে সে অলরেডি ড্যামেজের প্রসেসেই আছে। ঠিক আছে, সেটাতে আসলে সে হ্যাম্পার করে না, তোমাকে বাকি সেল বডির বাকি জায়গাগুলোকে নিউট্রিশন দেওয়ার কথা ভাবতে হবে। ঠিক আছে, আর সে এত বেশি হাইপোটনিক যে হয় তাও না, মোরলেস ধরো আইসোটনিকের দিকেই বেশি থাকে আর কি। আচ্ছা, নেক্সটে আসো ডে 2 অনওয়ার্ড। সেকেন্ড দিন থেকে আসলে আমরা কী করবো? সেকেন্ড দিন থেকে যেহেতু স্ট্রেসটা কমে, তখন আমরা এই এসিটিএইচ, অ্যালডোস্টেরন, এডিএইচ এগুলোর পরিমাণটা কমতে থাকে। ঠিক আছে, এগুলোর পরিমাণ কমতে থাকে, যখন কমতে থাকে বডিতে স্ট্রেস রেসপন্সটা কমলে এই ফ্লুইড রিটেনশনটা আর হয় না। তুমি আইডিয়াল যে 3 লিটার ফ্লুইড দাও, সেই 3 লিটার ফ্লুইড দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই 1 লিটার ডিএ দিতে পারি তখন, অথবা এই ডিএর জায়গায় আমরা ডিএনএসও দিতে পারি, সাথে আমরা 2 লিটার নর্মাল স্যালাইন দিব। ঠিক আছে, তাহলে 1 লিটার ডিএনএস অথবা 2 লিটার নর্মাল স্যালাইন, সাথে 2 লিটার নর্মাল স্যালাইন, এবং ডে 2 অনওয়ার্ড আমরা এইভাবেই আসলে ফ্লুইড রেজিমেন্টটা চালাবো। ঠিক আছে, এটা চালালে রোগীর জন্য এটাই বেস্ট। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা নিয়ে বেইলাভেও লেখা আছে, একটু বেইলাভটা দেখা দিই তোমাদের। বেইলাভে এই কথাটা বলা আছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে, আচ্ছা ওকে, বেইলাভে এই লাইনগুলো এরকম যে প্রথম কথা যে কী ধরনের ফ্লুইড দেবো এটা নিয়ে আসলে কোনো কথাই বলা নেই, কারণ দ্য নেচার অ্যান্ড দ্য টাইপ অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি উইল বি ডিটারমাইন্ড বাই ইন্ডিভিজুয়াল পেশেন্ট নিডস। ঠিক আছে, এর মধ্যে হার্টম্যানের কথা বলা আছে যে ল্যাকটেড আছে, ডেক্সট্রোজ সলিউশন কমনলি আমরা দিই, ডেক্সট্রোজ দিয়ে মডারেট অ্যামাউন্ট অফ ক্যালোরি রিপ্লেসমেন্ট হয়, এটা নিয়ে কথা লেখা আছে। আর দ্যার হ্যাজ বিন মাচ কন্ট্রোভার্সি ইন দ্য লিটারেচার, ক্রিস্টালার ভার্সেস কলার নিয়ে অনেক কথা বলছে। ঠিক আছে, তো এখানে মানে
বেইলাভের কথাটা হলো যে ডেক্সট্রা সলিউশন কমনলি আমরা দিতে পারি, এরা হলো ওয়াটার রিপ্লেসমেন্টটাতে হেল্প করে, ঠিক আছে, উইথ মডেস্ট ক্যালোরি রিপ্লেসমেন্ট। এই জন্য অনেকে বলে যে বেইলাভের ডিএর দেওয়ার কথা বলা আছে, এটা স্লাইটলি কারেক্ট না, তুমি অ্যাকচুয়ালি সবই দিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।